গণভোটের ফল আবারও সংশোধন করল ইসি। ফলাফল প্রকাশের ১৩ দিন পর গণভোটের ফলাফল সংশোধন করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে ইসি গণভোটের ফলাফলের সংশোধিত গ্যাজেটও প্রকাশ করেছে। অথচ এর আগেই ১২ ফেব্রুয়ারি যে গণভোট অনুষ্ঠিত হয়েছে তার পরদিন বেসরকারিভাবে গণভোটের ফলাফল ঘোষণা করেছিল ইসি। সেই রাতের ফলাফলের হিসেবে এবং এখনকার ফলাফলের হিসেবে, অর্থাৎ আগে প্রকাশিত ফলাফলের চেয়ে মোট প্রদত্ত ভোট ১০,৭৩,৬১৬টি কম। সংশোধিত ফলাফলে হ্যাঁ ও না ভোটের সংখ্যা কমেছে, বেড়েছে বাতিল হওয়া ভোটের সংখ্যা। এটিকে কিভাবে দেখছেন আপনারা? জি, আপনাকে ধন্যবাদ এবং বাচ্চু ভাইকে শুভেচ্ছা। এই খবরটা তো মাত্র আসলো, তো আমরা এটা বোঝার চেষ্টা করছি যে হঠাৎ করে আবার এটা প্রয়োজন পড়লো কেন। তার মধ্যে যেই খবরটা আমরা পেলাম যে পত্রপত্রিকার মাধ্যমে যে হ্যাঁ ভোট এবং না ভোট দুটোই কিছুটা কমেছে, বাতিল ভোটের সংখ্যা বেড়েছে। ফলে আমার কাছে এটা হয়তো কিছুটা টেকনিক্যাল ব্যাপার মনে হচ্ছে যে এতে করে সার্বিক যে গণভোটের যে আপনার ফলাফল সেটা কিন্তু খুব বেশি মানে হেরফের হচ্ছে না। ফলে এটা হচ্ছে ইসির নিজস্ব, জানি না যে তাদের কারিগরি কোনো ঘাটতির কারণে এটা হচ্ছে কিনা, কিন্তু এইটা গণভোটটা যেহেতু অনেকদিন পরে হয়েছে বাংলাদেশে, এই গণভোটের রেজাল্ট এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এবং যেটা আমরা দেখেছিলাম যে তখন 68%-এর মতো ছিল, এখনও সম্ভবত এরকমই আছে, খুব বেশি বড় আকারে পরিবর্তন কিন্তু হয় নাই। এবং আপনার বিভিন্ন দলের ভোটার যারা আপনি দেখবেন যে দলীয় দৃষ্টিভঙ্গির বাইরেও ওই দলকে ভোট দেওয়ার পাশাপাশি তারা গণভোটিংয়ে নিজস্ব মতামত রেখেছে এবং সেটা হ্যাঁর পক্ষে ব্যাপকভাবে গেছে। এখন জরুরি বিষয় হচ্ছে যে রাষ্ট্র, ইলেকশন কমিশন, সাংবিধানিক প্রতিষ্ঠান সবাই যে কিভাবে এই গণভোটটা বাস্তবায়ন করা যাবে, এই গণভোটটা বাস্তবায়ন করাটাই হচ্ছে এখন মূল চ্যালেঞ্জ। এবং এক্ষেত্রে সরকারের সদিচ্ছাটাই সবচেয়ে জরুরি। কিন্তু সেই দিক থেকে কিন্তু আমরা বেশ ঘাটতি দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে আমরা আজকে জানতে পারলাম যে ১৩৩টা, যদি এটা গণভোটের না কিন্তু গত অন্তর্বর্তী সরকারের ১৩৩টা অধ্যাদেশ সংসদেই তোলা হবে না। আপনি জানেন যে অধ্যাদেশগুলো সংসদে যদি তোলা না হয় তাহলে সেগুলো আইনে পরিণত হবে না। তো ১৩৩টা যে অধ্যাদেশ এটা সংসদে তোলা হবে না, এই ১৩৩টার মধ্যে ১৩৩টাই কি আপনার মানে অপ্রয়োজনীয় কিনা, এটা তো সরকারকে আগে জাস্টিফাই করতে হবে, নাকি শুধুমাত্র আমরা সেই রাজনীতিটাই দেখব যে আগের সরকারের কোনো কিছু আর পরের সরকার করে না। সাধারণত এটা তাদের একটা ইচ্ছা বা স্বেচ্ছাচারিতার মতো। সেরকম যদি হয় তাহলে সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। এই সরকার তো বলেছে তারা প্রথম অধিবেশনেই পুরনো, অর্থাৎ সর্বশেষ যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের প্রস্তাবিত বা তাদের পাশ করা অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা করবে না। আজকের পত্রিকার নিউজ হচ্ছে যে ১৩৩টা অধ্যাদেশ যেগুলো সংবিধান সম্পর্কিত না, মানে যেগুলো অধ্যাদেশের মাধ্যমে গত সরকার করেছিল এবং সেটা আইনে পরিণত করতে গেলে আপনার পার্লামেন্টে তুলতে হবে, সেগুলোর ব্যাপারে সরকার বেশিরভাগই যেহেতু ৩০ কার্যদিবসের পরে, যদি ৩০ কার্যদিবসের মধ্যে আপনি এগুলোর ফয়সলা না করেন তাহলে কিন্তু এগুলো বাতিল হয়ে যায় স্বয়ংক্রিয়ভাবে। ফলে সেই পথেই সরকার হাঁটছে বলে মনে হচ্ছে। এখন এখানে তো অনেক জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ আছে, তো সেই অধ্যাদেশগুলো কি হবে বা সেটা আপনি কেন বাতিল করবেন? বাতিল করার দরকারটাই বা কি? আমরা সরকারের মুখ থেকে প্রচুর সাংবিধানিক ধারাবাহিকতার কথা শুনি, তারা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করছে বা করতে চায়। তাহলে এই যেগুলো আপনার আগের সংস্কারেরও তো একটা ধারাবাহিকতা দরকার আছে। যে সংস্কারটা আগের সরকার করে গেছে সেই সংস্কারটা যদি ভালো হয় তাহলে আমি পরের সরকার সেটা রাখবো না কেন? যদি আপনি দেখেন যে এর মধ্যে কোনো অধ্যাদেশ আছে যেগুলো জনবান্ধব না, তাহলে আপনি জাস্টিফিকেশন সহকারে সেটা বাতিল করতে পারেন। কিন্তু সব তো আর ১৩৩টার মধ্যে ১৩৩টা আমি তুলবই না সংসদে। কিন্তু সেটা নিয়ে কি কোনো বিতর্কের সুযোগ থাকছে না? অবশ্যই আলোচনার সুযোগ, বিতর্কের না, আলোচনার সুযোগ। মানে আলোচনা সংসদে যদি আপনি না তোলেন তাহলে আলোচনা হবে কিভাবে? সংসদে তুললে এটা নিয়ে বিরোধী দলীয় এমপিরা তারা কথা বলতে পারবে, তারা এটার পক্ষ নিতে পারবে যদি তারা মনে করে। যদি সংসদেই না তোলা হয়, এটার মানে হচ্ছে যে আমি এটাকে ৩০ কার্যদিবস কালক্ষেপণ করবো এবং তার মধ্য দিয়ে এটা অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তো এটা তো কোনো ভালো নজির হবে না। ইতিমধ্যেই এই গত ১০-১২ দিনে, সরকারের বয়স হয়েছে ১০-১২ দিন, এই ১০-১২ দিনেই যে ধরনের প্রতিশ্রুতি এবং যে ধরনের মানুষের মধ্যে একটা স্বপ্ন তৈরি করেছিল সরকার, তার অনেকটাই কিন্তু ফিক হয়ে গেছে এবং সেইটা হচ্ছে খুব মানে আমাদের জন্য অ্যালার্মিং। গতকালকের বাংলাদেশ ব্যাংকের ঘটনাটা, এই যে এটা কিন্তু এর সাথে খুব গভীরভাবে সম্পর্কিত, কারণ এটাও সংস্কার সম্পর্কিত একটা ব্যাপার। এই যে সংস্কার করতে চায় এমন একজন গভর্নরকে, এবং যিনি বিশ্ববিখ্যাত একজন অর্থনীতিবিদ, IMF-এ কাজ করেছেন এবং তার অনেকগুলো নীতি এখনো পর্যন্ত বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে যে অবস্থায় তিনি ব্যাংকটাকে পেয়েছিলেন, তারপর সেখান থেকে যেভাবে ১.৫ বছর একটা স্টেবল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য তার যে পরিশ্রম আমরা দেখেছি, তাকে প্রথমত এক ধরনের লাঞ্ছিত করা হয়েছে।
এবং তার উপদেষ্টাকে লাঞ্ছিত করা হয়েছে, যেটা অ্যাবসলিউটলি কোনো দরকার ছিল না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তারা মব কালচার সহ্য করবেন না, কিন্তু আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাই মব করলেন। এই কর্মকর্তারাই কিন্তু যখন আতিউর রহমানের আমলে যখন রিজার্ভ চুরি হলো তখন আমরা তাদেরকে টু শব্দ করতে দেখি নাই, কিন্তু এরা একজন জনবান্ধব এবং যিনি ব্যাংকিং সেক্টরটাকে আমাদের অর্থনীতিটাকে রেগুলেশনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছেন তাকে যেভাবে অপমান করে বিতরণ করেছেন, এটা একটা খুবই খুবই মানে বাজে নজির সৃষ্টি হয়েছে। এবং লাস্ট কথা হচ্ছে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার ব্যাপারে শুধু 3টা কথা বলি। 1 নম্বর, তিনি একজন ঋণ খেলাপি। দ্বিতীয়ত হচ্ছে তিনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য। তৃতীয়ত হচ্ছেন তিনি বাংলাদেশ ব্যাংকে গভর্নরের যে ধরনের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং যে ধরনের ট্রেনিং দরকার থাকে তার সেটা নাই। তিনি একজন সোয়েটার ব্যবসায়ী, তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। তো এই ধরনের লোককে বাংলাদেশ ইতিহাসে প্রথমবারের মতো যে নির্বাচিত সরকার এই প্রতিষ্ঠানগুলোতে আমরা আশা করেছিলাম যে দল নিরপেক্ষ যোগ্য লোকগুলো বসবে, এবং তারেক রহমান সাহেব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এসে বললেন যে আই হ্যাভ এ প্ল্যান। কিন্তু এই যদি হয় প্ল্যানের নমুনা তাহলে সেটা কিন্তু খুবই মানে আমাদের জন্য আস্থা ও বিশ্বাসের ঘাটতি। অনেক ধন্যবাদ।